আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, চিচিঙ্গার বীজতলা তৈরির একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন স্ক্রিনে যেই বীজের প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মালিক সিটের আশা চিচিঙ্গার বীজ। আর এবছর আমি এই জাতটি আমার চিচিঙ্গা চাষের জন্য নির্ধারণ করেছি। যদিও গতবার আমি দুটি জাত চয়েস করেছিলাম, সেই জাত দুটি আমার তেমন ভালো হয়নি। চিচিঙ্গা হয়েছিল পর্যাপ্ত পরিমাণ, বেশ কিছু টাকাও আমি বিক্রি করেছি, কিন্তু চিচিঙ্গাটা বেশিরভাগ লম্বা সাইজে ছিল। আর এবার আমি এই জাতটা খাটো জাতের যে চিচিঙ্গা, সেটাই আমি নির্ধারণ করেছি। এই জাতটা হচ্ছে সাদা আকৃতি, সাদার উপর দিয়ে ধূসর বর্ণের একটা র্যাক র্যাক পরে। আর এই চিচিঙ্গাটার বাজার মূল্যও সবচাইতে ভালো থাকে, এবং এই চিচিঙ্গাটা খাটো হওয়ার কারণে চিচিঙ্গাটা বাঁকাও কম হয়। দেখা যায় যে বাজারে যখন আমরা চিচিঙ্গা নিয়ে যাই, চিচিঙ্গা যদি বাঁকা থাকে তাহলে সে চিচিঙ্গাগুলো ব্যাপারীরা বা অন্যান্য লোকজনেরা কিনতে চায় না। আর চিচিঙ্গা যদি সোজা থাকে আর চিচিঙ্গার কালারটাও যদি ভালো থাকে, তাহলে এই চিচিঙ্গাটা বাজার মূল্য সবচাইতে ভালো থাকে। সেজন্য চিচিঙ্গা চাষ করার পূর্বে যেটা করতে হবে সেটি হচ্ছে যে কোন জাতের চিচিঙ্গাটা সবচাইতে বাজার মূল্য বেশি এবং চিচিঙ্গাটার চাহিদা বেশি। এখানে দেখা যায় যে অনেক চিচিঙ্গা রয়েছে গাঢ় সবুজ বর্ণের মধ্যে সাদা র্যাক র্যাক পরে। এই চিচিঙ্গাটাও তেমন বাজারে চলতে চায় না। এই চিচিঙ্গা আকারে অনেকটা মোটা এবং লম্বা হয়ে থাকে, কিন্তু এই চিচিঙ্গাগুলো বাজার মূল্য খুব চাহিদা কম। সবচাইতে চাহিদা হচ্ছে বেশি যেটা সাদার মধ্যে ধূসর বর্ণের সাদা র্যাক র্যাক থাকে, সবুজের মধ্যে সেই চিচিঙ্গাটাই সবচাইতে বেশি চলে। আর এর মধ্যে সবচাইতে পারফেক্ট জাতটাই হচ্ছে মালিক সিটের আশা। এই আশাটাই আমি এবার নির্ধারণ করছি। আশা করছি যে গতবারের থেকে এবার এই জাতটি চাষ করে আমি আরও ভালো উচ্চমানের ফলন আশা করছি আমার এই চিচিঙ্গা চাষ থেকে। যাই হোক বন্ধুরা, এখন কথা হচ্ছে যে এখন যেহেতু গ্রীষ্মকালীন সময় আর এখন বর্ষার সময়, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, এখন বৈশাখ মাস চলছে। আর এখন দেখা যায় যে আমাদের চিচিঙ্গা যেহেতু 12 মাসে চাষ করা যায়, তার মধ্যে চিচিঙ্গা চাষের জন্য সবচাইতে পারফেক্ট সময়টাই হচ্ছে এই বর্ষাকালীন বা গ্রীষ্মকালীন সময়। এই সময়ে দেখা যায় যে আসলে আমাদের অনেকগুলা মাছাই খালি পড়ে থাকে। এর পূর্বে আমরা চাষ করেছিলাম জাতের কেরালা এবং অন্যান্য সিম যারা চাষ করেছিলাম, তাদের মাছাগুলো কিন্তু অলরেডি খালি পড়ে রয়েছে। আর তাছাড়া দেখা যায় যে অনেকেই আমরা চাষ করেছি কি এখন যেটা করলা চাষ করার পরেও দেখা যায় যে আরেকটা ফসল আবার যদি আমরা সিম চাষ করতে যাই, তাহলে এখানে একটা গ্যাপ পড়ে যায়। আর এই গ্যাপটা পূরণ করার জন্যই এই ফসলটা, যেহেতু আমাদের রেডি তৈরি করা রয়েছে মাছা, সেই মাছাতেই এই গ্যাপের মধ্যে যেই ফসলটা আমরা এখন চাষ করতে পারি, যেই সবজিটা চাষ করতে পারি, সেটি হচ্ছে চিচিঙ্গা। আর এজন্যই আমি এবার নির্ধারণ করেছি যে আমি এই আশা জাতের চিচিঙ্গাটা, আমার যে এখন করলার জমি রয়েছে, এই করলাটা জমিটা অলরেডি 4টা কাটিং শুরু হয়ে গেছে। আর এদিকে আমি বীজতলা তৈরি করার জন্য বা চারা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার এই করলা যদিও শেষ হতে আরও প্রায় 1 মাসের মধ্যে সময় লাগবে, এর মধ্যে দেখা যায় যে আমার এই চারাগুলো আলহামদুলিল্লাহ 15 দিন পরে আমি মূল আমার যে জমিটা রয়েছে সেই জমিতে আমি রোপণ করতে পারবো। আর 1 মাস পরে দেখা যায় যে এই জমিটা মাছার উপরে, এই চারাগুলো মাছার উপরে উঠে যাবে। সেই কারণেই আমি অতি তাড়াতাড়ি আমার এই চিচিঙ্গার যে বীজতলা, সেই বীজতলাগুলো এখন তৈরি করছি। এখন আরও যদি লেটে আমি তৈরি করতে যাই, তাহলে দেখা যাবে যে আমার যে মাছাটা, সেই মাছাটা কিন্তু অলরেডি খালি পড়ে থাকবে। আর পিছনের যে আমার সময়, সেই সময়টা আমি কভার দিতে পারবো না, কারণ আমার টার্গেট হচ্ছে যে এই মাছাতে আমি আবার আগাম জাতের যে কেরালা জাতের সিম, সেই সিমটাই আবারও আমি চাষ করব। সেই কারণেই আগাম জাতের যে কেরালা সিমটা রয়েছে, সেই সিমের বীজটাও আমাকে জমিতে রোপণ করতে হবে জুন মাসের প্রথম দিকে। সেই কারণে সময় কিন্তু খুব কম। এই কম সময়ের মধ্যেই আমি যদি চিচিঙ্গার ফলনটা পেয়ে যাই, চিচিঙ্গাও মোটা অঙ্কের কিছু টাকা
বিক্রি করতে পারি, তাহলে আমার মাছাটাকেও কাজে লাগাতে পারলাম, মাঝখান থেকে আমি বাড়তি কিছু অর্থ আয় করতে পারলাম। সেই কারণে আমার এই উদ্যোগ। আমি চাইলে কিন্তু আমার এই মাছাতে যে অন্যান্য ফসল রয়েছে, যেমন মিষ্টি কুমড়া, দন্দল এবং কি যে দেশি লাউ রয়েছে কিন্তু চাষ করতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ আমার টার্গেটই হচ্ছে, আমার মূল টার্গেটই হচ্ছে আগাম জাতের যেই কেরালা জাতের সিম সেটা চাষ করা। সেই উদ্দেশ্যকে লক্ষ্য করেই এখন যে মাঝখানে যে সময়টা রয়েছে এই সময়টাকে কাজে লাগানোর জন্যই আমি এই চিচিঙ্গার চারাগুলো তৈরি করতে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, চিচিঙ্গার চারা তৈরি করার জন্য যে কাজটা করতে হবে, এটি যেহেতু একটি হাইব্রিড জাত, এটা স্থানীয় জাত নয়, এটি একটি হাইব্রিড জাত, সেই কারণে কমপক্ষে 12 ঘন্টা কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি রাতের বেলা ভিজিয়ে রাখার পর এই চিচিঙ্গার চারাগুলো এখন সকালবেলা পানি নিষ্কাশন করার পর এই বীজগুলো চারা তৈরি করার জন্য পলিথিনের মধ্যে পুঁতে দিচ্ছি। আর এই চিচিঙ্গার চারা কিন্তু দুটো দিক রয়েছে, একটি হচ্ছে চ্যাপ্টার দিক, একটা হচ্ছে গোল দিক। অবশ্যই গোল দিকটা নিচের দিকে রাখতে হবে এবং চ্যাপ্টার দিকটা উপরের দিকে রাখতে হবে। এই চ্যাপ্টার দিক থেকেই কিন্তু চারার মুখ বের হয়ে আসবে। আর এখানে আমি পলিথিনের মধ্যে চারা করার উদ্দেশ্য হচ্ছে, আমি কিন্তু চাইলে আমার যে মূল জমিটা রয়েছে সেখানে কিন্তু আমি এই বীজগুলো রোপণ করতে পারতাম, কিন্তু এখনও যেহেতু আমার ভরপুর প্রোডাকশন চলছে করলার, আর করলার গাছের কারণে আমার জমিতে ছায়া রয়েছে, সেই কারণে আমি যদি এখন ওই জমিতে এই বীজগুলো রোপণ করি তাহলে গাছের কিন্তু জোর থাকবে খুব কম, গাছগুলো চিকন হয়ে যাবে, গাছগুলো হলুদ বর্ণ ধারণ করতে পারে এবং কি দেখা যায় যে বীজ রোপণ করার পরে অনেকগুলো বীজ মারা যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সেই কারণে আমি পলিথিনের মধ্যে চারা রোপণ করছি। আর চিচিঙ্গার চারা কিন্তু দেখা যায় যে চিচিঙ্গার বীজ কিন্তু তেমন মার যায় না, একটা শতকরা 1 থেকে 2টি বীজ থেকে চারা না উঠতে পারে, বাদ বাকি সবগুলোই চারা ওঠে। সেই কারণেই আমি পূর্ব থেকেই এই চারাগুলো প্রস্তুত করে নিচ্ছি যে আমি যাতে যথাসময়ে আমার ওই মূল জমিতে রোপণ করতে পারি। আর এই চারা তৈরি করার জন্য আমি যেটা করছি সেটি হচ্ছে, আমার যে তৈরিকৃত ভার্মি কম্পোস্ট, সেই ভার্মি কম্পোস্ট এবং মাটি একসাথে মিশ্রণ করার পর পলিথিনে ভরাট করার পর সেই পলিথিনে কিন্তু আমি বীজ দিয়ে দিচ্ছি। আবার এই বীজ দেওয়ার পরেই আমি এখন যে কাজটা করছি সেটি হচ্ছে, আরও যে শুকনো মাটি রয়েছে, একদম ঝরঝরা মাটি রয়েছে, সেই মাটি দিয়ে কিন্তু আমি এই বীজগুলোকে পুনরায় ঢেকে দিচ্ছি। এইভাবে ঢেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, উপরের মাটিটা কিন্তু আমি বীজ দেওয়ার পূর্বে যে কাজটা করেছিলাম সেটি কিন্তু আমি পানি দিয়ে একদম ভিজিয়ে নিয়েছিলাম। এখন বীজ দেওয়ার পর তারপরে এই মাটি দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পর উপরে যে মাটিটা থাকবে সেটা কিন্তু আলগা থাকবে। আর আলগা থাকার কারণে মাটিটা কিন্তু নিচের মাটির সাথে চাপ খাবে না, সেই কারণে যে বীজ থেকে চারা অঙ্কুরোদ্গমন হয়ে সহজেই উপর দিকে উঠতে পারবে, কোনো বাধাপ্রাপ্ত হবে না এবং মাটি শক্ত না থাকার কারণে সহজে বীজটা উপরে উঠতে পারবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।